চীনের সঙ্গে 21 সমঝোতা স্মারক ও চুক্তি সই, বিনিয়োগ বৃদ্ধি সহ 7 ঘোষণা। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে 1 মাসের স্থিতাবস্থা, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশ। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসতভিটা দখলের মামলা, সময়ের সাথে অপচয় অর্থ, আইন সংশোধন সহ ডিজিটাল সমনের পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতায় গুরুত্ব দিয়ে দেশটির সঙ্গে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে নবায়ন করা হয়েছে 2টি সমঝোতা স্মারক। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে 2 দেশের মধ্যে এসব চুক্তি, সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে 2 দেশের আর্থসামাজিক উন্নয়নের নতুন সম্পর্ক গড়ে তোলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এই সম্পর্ক দীর্ঘস্থায়ী ও মজবুত করতে 2 দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন 2 সরকার প্রধান। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ নানা প্রসঙ্গে আলোচনা হয়। 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি ও সমঝোতা স্মারক এবং ঘোষণাপত্র সই ও দলিল হস্তান্তর করা হয়। 2 দেশের মুক্ত বাণিজ্য চুক্তি বিষয়ে যৌথ গবেষণা সমাপ্তি ও দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধি চুক্তির আলোচনা শুরুরও ঘোষণা আসে এই অনুষ্ঠানে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ে 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একই সাথে শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যেতে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 7 আগস্ট পরবর্তী শুনানি হবে। পৃথক 2টি আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ আজ স্থিতাবস্থা জারি করেন। এ সময় বলা হয়, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় নিয়ে আপিল বিভাগে শুনানির পর চূড়ান্ত রায় দেবেন আপিল বিভাগ। প্রধান বিচারপতির আদেশে বলেন, আন্দোলনকারীদের মতামত থাকতে পারে, তারা যদি আইনজীবীর মাধ্যমে আদালতে আসেন তাহলে তাদের কথা শোনা হবে এবং তাদের ন্যায্য অধিকার বিবেচনা করব। কিন্তু এটা নিয়ে রাজপথে আন্দোলন করা যাবে না, পরিবেশ নষ্ট করা যাবে না। কোটা পদ্ধতি আপাতত যেমন আছে তেমন থাকবে। আন্দোলনকারীদের যার যার পাঠে মনোনিবেশ করার আহ্বান জানান প্রধান বিচারপতি। এই আদেশের ফলে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে 2018 যে সার্কুলার সেই অনুযায়ী চলবে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, দেখা দিয়েছে খাদ্যসহ বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। কয়েকটি জেলায় পানি কমলেও তীব্র নদী ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় দেখুন ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর দৌলদিয়া গ্যাস স্টেশন পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে প্লাবিত নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা, ফসলি ক্ষেত তলিয়ে গেছে, দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও। সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 5 উপজেলার 34 ইউনিয়ন এখন বন্যা কবলিত। শাহজাদপুর, চৌহালি সদর ও কাজীপুরের মানুষের দুর্ভোগ চরমে। শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম, গোপীনাথপুর, আরকান্দিতে বাড়িঘরের পাশাপাশি তলিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট। স্কুলে মা তোলা গেছে, স্কুল বন্ধ, রাস্তাঘাট সব তোলা গেছে। আমার খুব অসুবিধা আছে। সকাল পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি।
সিলেট অঞ্চলে তলিয়ে গেছে কুশিয়ারা অববাহিকার ৬ উপজেলার ৯২ ইউনিয়ন ও ৩ পৌরসভা। এখনও ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী। কুশিয়ারার পানি অমলশীত, শেওলা ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী। সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলার ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পাঠদান বন্ধ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে বইছে। দেখা দিয়েছে খাদ্যসহ বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। বন্যার্তদের জন্য জেলা প্রশাসন থেকে ৫৩২ মেট্রিক টন চাল, ২২,০০০ শুকনো খাবার প্যাকেট ও ৩২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জনপ্রতিনিধিরা। আমার বাড়ি সহ প্রত্যেক বাড়িতে পানি উঠছে, রাস্তাঘাটও তলে গেছে, যাওয়া এসেও খুব সমস্যা। পানি কমছে কিন্তু আমাদের রাস্তাঘাট এখনও শুকিয়ে নেই। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, লালচামার, কাচিরচর, সদরের মোল্লারচর, খারজানি, রসুলপুর সহ অন্তত ১৫টি স্পটে নদী ভাঙন চলছে। আর কই থাকো কি সমাচার এটা তার বলতে পারি না। আমি কিছুই চাই না, আমার নদীর কাজটা করে দাও। তীব্র নদী ভাঙনে টাঙ্গাইলেও বাড়িঘর, হাটবাজার, ফসলি জমি, রাস্তাঘাট, কবরস্থান, মসজিদ সহ অনেক স্থাপনা নদীগর্ভে চলে গেছে। ঝিনাই এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চর ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। মহিমা পলি, ২১ টেলিভিশন। ৩ প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসত ভিটা দখলের মামলা। সময়ের সাথে যায় অর্থ, এক পর্যায়ে অসহায় বিচার প্রার্থী ভোগে বিষণ্ণতায়। আইনের মারপ্যাচ, দখলদারি ব্যক্তির হাজিরা না দেয়া সহ আরও অনেক কারণে পুরনো হয় জমিজমা সংক্রান্ত মামলা। সমস্যা সমাধানে আইন সংশোধন, ডিজিটাল সমন জারি সহ নানা পরামর্শ দিলেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। বসতভিটা ও জমি দখল পুনরুদ্ধার চেয়ে ১৯৫৬ সালে ২ ভাই মামলা করেন সুনামগঞ্জের কোর্টে। ৩৫ বছর পর ১৯৯১ সালে নিজেদের পক্ষে আংশিক রায় পান। বসতভিটার দখল ফিরে পেতে উচ্চ আদালতে ১৯৯৭ সালে আপিল করলে তা এখনও বিচারাধীন। এর মাঝে কেটে গেছে বহু বছর। ২ ভাই মারা গেছেন। এখন তাদের ওয়ারিশের সংখ্যা ৪৪ জন। মামলা চলছে ৩ প্রজন্ম ধরে। মুন্সিপ কোর্টে মামলাটা শুরু হয় ৫৬-তে। ২ ভাই মিলে হামিদুল্লাহ, ওয়াসিফুল্লাহ মামলা করে তাদের বসতবাড়ি সহ আরও যে মানে বোরো ধানের যে জমি আছে এই জমি সবগুলো জমি মামলাটা প্রেয়ার ছিল তার সত্য ঘোষণা এবং দখল পুনরুদ্ধার। সুনামগঞ্জের ২ ভাইয়ের মতো এরকম পুরনো মামলা আরও আছে। বিচারাধীন ৪২ লাখ মামলার ৬০% জমিজমা সংক্রান্ত। যে পক্ষের দখলে থাকে তাদের কারসাজি সমনের পরও কোর্টে হাজির না হওয়া, বারবার নারাজি আবেদন সহ আইনের মারপ্যাচে মামলা চলতে থাকে বছরের পর বছর। মামলা ফাইল করছে সেই যে বিচারক বা যে কারণে ট্রান্সফার চেয়েছেন উনি হয়তো ইতিমধ্যে অবসরে চলে গেছেন, কিন্তু মামলাটা হাইকোর্টে বিচারাধীন হয়ে গেছে। এইসব মামলাগুলো কিন্তু শুধুমাত্র একটা আদেশ দিয়ে নিষ্পত্তি করা যায়। পার্টিশন সুটের হয়তো আইন পরিবর্তন অন্য কোনো সিস্টেম করতে হবে, যে মানে ভাগটা কীভাবে হবে না হবে এটাকে পার্টিশন সুটের মানুষের খুব ভোগান্তি হচ্ছে। যে দেওয়ানিয়া মামলা আমাদের দীর্ঘায়িত হওয়ার মেইন কারণই হইল যে পক্ষটা সবসময় দখলে আছে ওই পক্ষটাকে, এই দখলটাকে বজায় রাখার জন্য সে চেষ্টা করবে যে কোনোভাবে আমি মামলাটা দীর্ঘায়িত করি। জমিজমা সংক্রান্ত মামলায় সমন জারি সহ বেশ কিছু বিষয়ে ডিজিটাল পদ্ধতি চালু করারও পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এই ৪২ লাখ মামলার মধ্যে আমার মনে হয় বেশিরভাগ মামলাতেই আলাদাভাবে একটা মেডিয়েশন, একটা বোর্ড করা যেতে পারে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট কোর্টের আদালতে, বা আরবিট্রেশনের জন্য বোর্ড করা যেতে পারে, যেখানে মানে যারা বিচার প্রার্থী আছেন তারা এসে যদি ২ পক্ষ রাজি থাকে সেখানে সোলেনামার ভিত্তিতে মামলাগুলোকে দ্রুত গতিতে সমাধান করা যেতে পারে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে এখন সেলফোন। গভর্নমেন্টের প্রত্যেকটা বিষয় প্রচারণা হচ্ছে SMS এর মাধ্যমে। তো সেখানে এটা বললেই তো হয় যে একটা লোক মামলা ফাইল করবে, সাথে সাথে তার বিবাদী পক্ষর নাম, ঠিকানা সহ তার মোবাইল নাম্বারটা দিবে। এই দেওয়ানি কার্যবিধি আইনের ভাষ্য যেখানে সমনের চ্যাপ্টারটা আছে ওইখানে একটা সন্নিবেশিত করতে হবে। নতুন ভূমি আইন কার্যকর করারও পরামর্শ আইন বিশেষজ্ঞদের। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে বেসরকারি টেলিভিশন সম্প্রচার মাধ্যমের অন্যতম স্রষ্টা ছিলেন আবু সাইদ মাহমুদ। এস মাহমুদ নামে যিনি সমধিক পরিচিত।
প্রতিষ্ঠা করেছিলেন দেশের প্রথম বেসরকারি টেরিটোরিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন। শিল্প সংস্কৃতি, জীবনবোধ, মূল্যবোধের বিকাশে তথ্যের অবাধ প্রবাহ উন্মুক্ত করে বাংলাদেশের গণমাধ্যম জগতে এক বিপ্লব এনে দিয়েছিলেন। 1933 সালের 10 জুলাই সিলেটে এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এই সাদা মনের মানুষটির আজ জন্মবার্ষিকী। স্বপ্নবাজ এএস মাহমুদের সেই গল্পই জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। দেশে কোনো মানুষ তথ্য বঞ্চিত থাকবে না। তার হাত ধরেই গণমাধ্যমের নতুন একটি যুগের সূচনা হয়েছিল। বলছিলাম একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এএস মাহমুদের কথা। শিক্ষিত, মার্জিত, রুচিবোধ সম্পন্ন মানুষটি সামাজিক দায়বদ্ধতা থেকে স্বদেশী অনুভূতির মালা গেঁথেছিলেন। খবর, তথ্য, সংস্কৃতি ও বিনোদনমূলক অনুষ্ঠানে পুরো বাংলাদেশের ভেতরটা বিশ্বকে দেখাতে চেয়েছিলেন একুশে টেলিভিশনে। মানুষের প্রত্যাশার সবকিছুই হাজির হতো রঙিন পর্দায়। 21 ও মুক্তিযুদ্ধের চেতনার শক্তিতে মানুষকে উদ্দীপ্ত করার প্রয়াস ছিল সবসময়। উনার যুগের চেয়ে উনি অনেক সামনে চিন্তা করতে থাকতেন। এই জন্যই হয়তো উনি মিডিয়ার প্রতি উনার আকর্ষণ ছিল। মিডিয়া দিয়ে চেঞ্জ আনা যায়। উদার সংস্কৃতির এই পথ চলা যাদের পছন্দ হয়নি, তারাই নিছক অজুহাতে 2002 সালে বন্ধ করে একুশে টেলিভিশনকে। সৃষ্টিশীল মানুষটি দারুণ মনোকষ্ট নিয়ে দেশত্যাগী হন, চলে যান ইংল্যান্ডে। 2003 সালে 22 জানুয়ারি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এস মাহমুদ। শুধু ব্যবসার কথা ভাবতেন না, উনি যদিও ব্যবসায়ী, কিন্তু ওর সাথে সাথে সবসময় ভাবতেন জনগোষ্ঠীর কথা, সবার কথা, দেশের কথা। সত্য কখনো চাপা থাকে না। পরিবর্তনের অঙ্গীকারাবদ্ধ একুশে টেলিভিশনকেও আটকে রাখা যায়নি। কোটি মানুষের ভালোবাসার চ্যানেলটি 2007 সালে আবারও ফিরে আসে স্যাটেলাইট টিভি হিসেবে। নানান চড়াই উতরাই পেছনে ফেলে এগিয়ে চলছে এস মাহমুদের এই সৃষ্টি। উনি আমাদেরকে সবসময় বলতেন ভালো প্রযুক্তি দেখবো, ভালো স্টুডিও হবে, ভালো ট্রান্সমিটার হবে ট্রান্সমিট করার জন্য, কিন্তু মানুষ ছাড়া এইসব কোনো কিছুই কোনো কাজ করতে পারবে না। শুধু তাই নয়, প্রথম বেসরকারি রেডিও মেট্রোওয়েভ এবং জনপ্রিয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার প্রতিষ্ঠা করেন এই স্বপ্নবাজ মানুষটি। যতদিন যাবে সমৃদ্ধ বাংলাদেশে তার সৃষ্টির মাঝেই বেঁচে থাকবেন আবু সাইদ মাহমুদ। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চীনের সঙ্গে 21 সমঝোতা স্মারক ও চুক্তি সই, বিনিয়োগ বৃদ্ধি সহ 7 ঘোষণা। কোটা নিয়ে হাইকোর্টের রায়ে 1 মাসের স্থিতাবস্থা, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে ফিরে যাবার নির্দেশ। উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, প্লাবিত নতুন নতুন এলাকা, বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম। 3 প্রজন্ম ঘুরেও শেষ হয় না বসত ভিটা দখলের মামলা, সময়ের সাথে অপচয় অর্থ, আইন সংশোধন সহ ডিজিটাল সমনের পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরের সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।